আমরা যে বেগ সময় লেখচিত্র পড়লাম, সেই বেগ সময় লেখচিত্রগুলোর মধ্যে আমরা আলাদা আলাদাভাবে 5 রকম লেখচিত্র দেখেছি। একটা সমবেগে, একটা সমত্বরণে, একটা সমমন্দনে, তারপরে অসমত্বরণে, অসমমন্দনে। এবার একটাই লেখচিত্রের মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, সেরকম একটা আমরা এখন এখানে দেখছি। OX দেখো, OX লেখচিত্রের এক্স অক্ষ, সেদিক দিয়ে সময় বা সময়কে আমরা টিতে প্রকাশ করেছি এবং সেকেন্ড এককে নিয়েছি। ওয়াই অক্ষে গতিবেগ ভিকে মিটার পার সেকেন্ড এককে নিয়েছি। কোন দিকে কোনটা নিচ্ছি সেটা সবসময় লিখতে হয় এবং কোন এককে নিচ্ছি সেটাও বলে দিতে হয়। আমরা অন্য এককেও নিতে পারি, এখানে আমি আমাদের এসআই পদ্ধতির দুটো একক নিয়েছি। এবার দেখো, আমার লেখচিত্রটা হচ্ছে OABCD। এই OABCD লেখচিত্রের অনেকগুলো অংশ আছে। প্রথমে দেখি OA অংশটা। এই OA অংশটা সরল রেখা খাড়া ওপরে উঠেছে। এ থেকে যদি আমি একটা লম্ব টানি এই সময় অক্ষের ওপরে, তাহলে এইটুকু অংশ পাচ্ছি। এটা আমার একটা সময়ের কি বলবো গ্যাপ। এই সময়টুকুকে আমি T1 সময় বললাম। দেখো, T1 সময়ে আমার গতিশীল বস্তুটা 0 প্রাথমিক বেগ থেকে সমত্বরণে চলে ও থেকে এ বিন্দুতে পৌঁছেছে। ও হচ্ছে একদম সময়ের শুরু, তখন বেগ 0। এই ও পয়েন্টটাকে আমরা 0 বলছি। এটা লিখে রাখা ভালো। তাহলে এখানে এর মানে হচ্ছে টাইম যখন 0 তখন ও পয়েন্টে টাইম 0 এবং বেগও 0। তাহলে এটার মানে হলো স্থির অবস্থা থেকে গতিশীল বস্তুটা যাত্রা শুরু করে প্রথম T1 সময় ধরে সে সমত্বরণে চলে এ পয়েন্টে গেছে। এবার দেখো, এ থেকে বি পর্যন্ত অংশটা সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে এই অংশে সে বেগ পরিবর্তন করেনি, অর্থাৎ এই অংশে সে সমবেগে গেছে। আমি কি করলাম সেটা বোঝার জন্য ভালো করে বি থেকে একটা লম্ব টানলাম, তাতে আমি এইটুকু অংশ পেলাম। এটাকে আমি T2 সময় বললাম। T2 সময় ধরে সে সমবেগে চলেছে, চলে এ থেকে বিতে এসেছে। এইবার আমি দেখতে পাচ্ছি বি থেকে সি এই অংশটাতে সে আবার সমত্বরণে গেছে, মানে তার বেগ আবার বেড়েছে। এই জায়গাটা আবার স্ট্রেট এবং ওপরের দিকে উঠছে, তার মানে সমত্বরণে গেছে। আমি আবার সি থেকে একটা লম্ব টেনেছি, এই অংশটুকুকে আমি T3 বলেছি। T3 টাইম ধরে সে সমত্বরণে চলেছে, তারপরে আবার সরলরেখা বরাবর এটা নিচের দিকে নেমে এসেছে, তার মানে এটা সমমন্দনে চলেছে T4 অংশ সময় ধরে। ডি থেকে আবার একটা লম্ব টেনেছি, টেনে আমি T4 অংশটা পেয়েছি। তাহলে এই লেখচিত্রটার মধ্যে একটা গতিশীল কণার বিভিন্ন সময়ের বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। আমি দেখে বুঝতে পারছি প্রথমে সে সমত্বরণে চলল, তারপর সমবেগে চলল, তারপরে আবার খানিকক্ষণ সমত্বরণে চলল, তারপরে আবার সে সমমন্দনে চলল। এবার যদি আমাকে বিভিন্ন সময়ের বেগ জিজ্ঞেস করে, ধরো আমাকে বলল যে সমবেগে যখন সে চলছিল তখন তার বেগ কত ছিল, এটা যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি কি করব? আমি এই যে সমবেগের অংশটা, এই সমবেগের অংশটার সাথে এরকমভাবে স্কেল বসিয়ে এই গতিবেগ অক্ষের ওপর লম্ব টানবো। গতিবেগ অক্ষের ওপরে এরমভাবে আমি একটা লম্ব টানবো, সেই ডটেড লাইনে যেরকম ওদিকে টেনেছি। এবার আমার যে গতিবেগ অক্ষ, তাতে এখানে যে মাপ আসে, আমি তো যে দুটো অক্ষকেই আমার একটা নির্দিষ্ট মাপে ভাগ করে নিতে হয়। এখানে আমি সে মাপটা দেখাইনি। আমি এখানে, এটা তো আমার গ্রাফ পেপার নয়, সেজন্য আমি এখানে কিছু ধরতে পারিনি। ধরো এখানে যে রুল টানা লাইনগুলো আছে, প্রতিটা লাইনকে আমি 5 মিটার পার সেকেন্ড বললাম। তাহলে এতটা হলো 5 মিটার পার সেকেন্ড, এটা 10 মিটার, এটা 15 মিটার, এটা 20 মিটার। তাহলে এই মাপটা হলো আমার 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যখন সে সমবেগে চলেছে তখন সে 20 মিটার
পার সেকেন্ড বেগে সে চলেছে। এমনভাবে আমাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা সর্বোচ্চ বেগ কত হয়েছিল। এখানে দেখো বেগ লেখচিত্রের সব থেকে উঁচু অংশ এটা, এই পয়েন্টটা। তাহলে আমাকে কি করতে হবে, এই পয়েন্টে স্কেল বসিয়ে এই পয়েন্ট থেকে, এই সি পয়েন্ট থেকে এই গতিবেগ অক্ষের ওপর একটা লম্ব টানতে হবে। এটা আমার পক্ষে এক হাতে টানাটা একটু মুশকিল, তাও আমি চেষ্টা করছি। এরকমভাবে আমাকে একটা দেখো একটা লম্ব আমরা টেনেছি। এবার এই পয়েন্টের যে মাপ থাকবে সেটা হবে আমার সর্বোচ্চ বেগ। এবার আমরা যেভাবে মাপছিলাম এই রুল টানা লাইনগুলোকে 5 মিটার পার সেকেন্ড ধরলে এটা 20 মিটার, এটা 25 মিটার, এটা 30 মিটার। দেখো এটা 30 আর 35-এর মাঝামাঝির একটু বেশি, তা ধরে নিচ্ছি এটা 38 মিটার পার সেকেন্ড মতন। সরি, ভুল বললাম, এটা 25, এটা 30, তাহলে এটা 30 আর 35-এর মাঝামাঝির থেকে একটু বেশি। ধরো এটাকে আমি 34 মিটার বা 33 মিটার ধরলাম। তাহলে এইখানে এই পয়েন্টে যখন গতিবেগ সর্বোচ্চ, তখন হয়ে গেল আমার গতিবেগের মানটা 34 মিটার পার সেকেন্ড। এরকমভাবে কিন্তু লেখচিত্র থেকে আমরা অনেক কিছু নির্ণয় করতে পারি। সেই সঙ্গে আমরা আরও দুটো লেখচিত্র দেখব। এইটা একটা লেখচিত্র। এই লেখচিত্রে আমরা দেখছি দুটো লাইন টানা আছে। এই দুটো লেখচিত্র কিন্তু বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করছে। প্রথমে আমরা ব্লু লাইনটা দেখি। ব্লু লাইনটা হচ্ছে এবি। এটাও একটা স্ট্রেট লাইন। এটা সমত্বরণে গতিশীল বস্তুর গতিকে বোঝাচ্ছে। কিন্তু তোমাদের বইতে যেমন ছবি আছে মূলবিন্দু থেকে, এটা মূলবিন্দু থেকে লাইনটা টানা হয়নি। কেন? এই কারণে যে এর গতিবেগ তার মানে 0 টাইমে 0 ছিল না। তার মানে ও স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেনি। ও যখন যাত্রা শুরু করেছে তখন ওর এতখানি বেগ ছিল। তাহলে এই রকম গ্রাফও কেমন হয় সেটা আমাদেরকে জেনে রাখতে হবে, যে সব সময় তো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে এমন কোনো ব্যাপার নেই। অনেক সময় হতে পারে যে একদম যখন থেকে আমি দেখতে শুরু করেছি তখন তার একটা গতিবেগ আছে। ধরো এখানে দুটো লাইন আমরা যে হিসেবে ধরছিলাম, ধরে নিতে পারি এটা 5 মিটার পার সেকেন্ড, এটা 10 মিটার পার সেকেন্ড। তাহলে শুরুতেও 10 মিটার পার সেকেন্ড গতিবেগ ছিল, তারপরে ওর ধীরে ধীরে সমত্বরণে চলেছে। আচ্ছা, এবার রেড লাইনটা দেখি। রেড লাইনটাও কিন্তু সমত্বরণেই আরেকটা গতিশীল বস্তুর বেগকে বোঝাচ্ছে। দুটো আলাদা আলাদা বেগ, মানে এর গতি আর এর গতি আলাদা। এ একরকম ত্বরণে গেছে, এ আরেক রকম ত্বরণে গেছে। এর গতিটা তাড়াতাড়ি বেড়েছে, এর গতিটা একটু কম বেড়েছে, তবে দুজনই একই বেগ থেকে যাত্রা শুরু করেছিল। ঠিক আছে? আচ্ছা, এই একই ধরনের ছবি আমরা আরেকটা দেখছি। এখানেও দুটো গতিশীল বস্তুকে দেখানো হয়েছে, একটাকে রেড লাইন দিয়ে, আরেকটাকে ব্লু লাইন দিয়ে। এখানে আবার দুটো বস্তুই কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এখন এটা দেখে আমাদের বুঝতে হবে, লেখচিত্র দেখে আমাদের এটাও বুঝতে হবে যে কে বেশি ত্বরণ নিয়ে যাচ্ছে, এই ছবিতে এবং এই ছবিতে। আমরা যদি খুব একটু মনোযোগ দিই তাহলে দেখতে পাবো যে এখানে যে লাল লাইন আছে এসি, এ কিন্তু বেশি তাড়াতাড়ি এর বেগ বেড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এর ত্বরণ বেশি, তুলনামূলকভাবে এর ত্বরণ কম। এই ছবিতে আবার রেড লাইনে যে আছে তার ত্বরণ কম, ব্লু লাইনে যে আছে তার ত্বরণ বেশি। দুজনেরই সমান ত্বরণ। সমান ত্বরণ মানে কারুর ত্বরণ চেঞ্জ হচ্ছে না। সেটা কি করে বুঝবো? দুজনেরই স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হওয়া মানে সমত্বরণ। কিন্তু এই বি এর ত্বরণের থেকে এর ত্বরণ বেশি, এখানে বি এর ত্বরণের থেকে সির ত্বরণ বেশি। এখানেও বির ত্বরণ কম, এখানেও বির ত্বরণ কম। এবার সেটা আমরা বোঝবার জন্য কি করব? সেটা বোঝবার জন্য আমরা কি করলাম, আমরা একটা সময় অক্ষে একটা পয়েন্ট নিলাম। ধরো এই পয়েন্টটাকে আমি বলছি T1। আমরা ফিজিক্সে এরকমভাবে
কোনো একটা লেটারের সাথে 1 2 3 যোগ করে নানান রকম পয়েন্ট বা নানান রকম কিছু ধরে থাকি। তাহলে এটা T1। আমি T1 সময় অক্ষের উপর একটা লম্ব টানলাম। সেই লম্বটা দেখো আমার এই OB লাইনকে এই পয়েন্টে ছেদ করলো আর OA লাইনকে এই পয়েন্টে ছেদ করলো। ঠিক আছে, এবার যে পয়েন্টে ছেদ করলো সেখান থেকে আমি গতিবেগ অক্ষের ওপর আবার লম্ব টেনে দিলাম। এই লম্বটা V1-এ গিয়ে পৌঁছলো, মানে এই পয়েন্টটা V1 এবং এই পয়েন্টটা V2। এবার দেখেই বুঝতে পারছি V1-এর থেকে V2 বেশি। তাহলে আমি বলতে পারি যে এ বেশি বেগে পৌঁছেছে একই টাইমে। T1 টাইমটা দুজনেরই সমান। T1 টাইমে এই লাল যে সে V1 বেগে পৌঁছেছে আর ব্লু যে সে V2 বেগে পৌঁছেছে। V2টা V1-এর থেকে বড়, তাহলে এর ত্বরণ বেশি। এবং সেটা বোঝার জন্য আমরা সমান সময়ে দুজনের গতিবেগটা দেখছি। এখানেও আমরা সেই জিনিসটা করতে পারি। এখানে একটা টাইম ধরে এখান থেকে যদি আমি এখানে একটা সময় অক্ষের সঙ্গে লম্ব টানি, আমরা যদি এখানেও সময় অক্ষের সঙ্গে একটা লম্ব টানি, দেখো এই লম্বটা ব্লু লাইনকে এই পয়েন্টে ছেদ করেছে, রেড লাইনকে এই পয়েন্টে ছেদ করেছে। এবার আবার আমরা এরকমভাবে গতিবেগ অক্ষের ওপর দুটো লম্ব টেনে নিতে পারি। আমি তোমাদের টেনে দেখাচ্ছি। এরকমভাবে একই টাইমে ব্লু লাইনের গতিবেগ যে কম আর রেড লাইনের গতিবেগ যে বেশি সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কার ত্বরণ বেশি, কার ত্বরণ কম, কে আগে বেশি গতিবেগে পৌঁছবে, কে পরে পৌঁছবে। এগুলো সমস্ত আমরা লেখচিত্র থেকে বুঝতে পারি। আর এই লেখচিত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হয়, সেটাকে আমরা বলছি নতি। এই নতি হলো এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ পরিবর্তনের ফলে ওয়াই অক্ষ বরাবর যে পরিবর্তন হয় সেটা। যেমন দেখো এক্স অক্ষ বরাবর তুমি 0 থেকে T1-এ যখন পৌঁছচ্ছ তখন এই বিয়ের জন্য ওয়াই অক্ষ বরাবর তুমি 0 থেকে V1-এ পৌঁছে যাচ্ছ। তাহলে এই লাল লাইনের নতি কী হবে? V1/T1। মানে এই এক্স অক্ষের পরিবর্তনের সাথে ওয়াই অক্ষের পরিবর্তনটা আমাকে দেখতে হবে। এবং এই নতি জিনিসটা হলো ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষে পরিবর্তন। এই নতিটা এক্ষেত্রে যদি আমি বার করি এই বেগ সময় লেখচিত্রের জন্য, তাহলে ওয়াই অক্ষে আমি কি মাপছি? ওয়াই অক্ষে মাপছি আমি গতিবেগ। তাহলে গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওয়াই অক্ষের পরিবর্তনটা হলো গতিবেগ বৃদ্ধি। ওয়াই অক্ষের পরিবর্তনটা হলো গতিবেগ বৃদ্ধি আর এক্স অক্ষের পরিবর্তনটা হলো সময়। তাহলে গতিবেগ বৃদ্ধি আর সময়ের অনুপাতকে আমরা ত্বরণ বলি। তাহলে বেগ সময় লেখচিত্রে নতি হচ্ছে তার ত্বরণ। তাহলে কোনটা বেশি তাড়াতাড়ি যাচ্ছে, কোনটা বেশি গতিবেগে আগে পৌঁছে যাবে সেটা বোঝার জন্য আমাদের ত্বরণ অর্থাৎ লেখচিত্রের নতি নির্ণয় করতে হবে। নতি মানে হলো ওয়াই অক্ষের পরিবর্তনকে এক্স অক্ষের পরিবর্তন দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ওয়াই অক্ষে আমি গতিবেগ মাপছি তাই ওপরে গতিবেগ বৃদ্ধি, তলায় হলো সময়। তাহলে গতিবেগ বৃদ্ধি ভাগ সময়কে আমরা ত্বরণ বলি।